প্রান্ত এখনো প্রতিটা সামনে থাকা বই দেখছে এবং প্রতিটা বইয়ে তার নাম লেখা। কিছু পৃষ্ঠা উল্টাতেই তার নাম খুঁজে পায়। প্রিয়াশা ঘুরে প্রান্তের দিকে তাকায়। ঠিক ও সময়ে প্রান্ত কি মনে করে প্রিয়াশার দিকে তাকাতেই চোখাচোখি হয়। প্রিয়াশা লজ্জা চোখে নামিয়ে নেয় আর প্রান্ত বইগুলো টেবিলে রেখে বলে, পড়ালেখা বাদ দিয়ে এগুলো করিস? প্রিয়াশা জবাব করে না। তা দেখে প্রান্ত হেঁটে প্রিয়াশার সামনে এসে বলে, তোর মাকে বলবো তার মেয়ে পড়ালেখা বাদ দিয়ে এগুলো করে? প্রিয়াশা মুখ তুলে এবার চাইলো আর মাথা নাড়িয়ে না বোঝালো। তা দেখে প্রান্ত ঠোঁট কামড়ে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে, তারপর বলে, কবে থেকে এসব করছিস? আজকে আমি দেখছি। এখন যদি অন্য কেউ দেখতো তখন তো আমাকে বলতো, নৈশির তোমার বউ তো তোমার জন্য পাগল হয়ে এদিক ওদিক তোমার নামে লিখে বেড়াচ্ছে। প্রিয়াশা এই কথায় বিপরীতে কথা খুঁজে পেল না। কথার মধ্যে সূক্ষ্ম খোঁচা মারাটা আন্দাজ করতে পেরেছে। প্রান্তের সাথে ও কখনোই কথা পারবে না। তাই হার মেনে নিয়ে আবারও ঘুরে তাড়াতাড়ি হাত চালায় নিজের চুলে। তারপর চুল বেঁধে খুঁজে খুঁজে একটু কাজল দেওয়ার পর একটু লিপস্টিক দিতেই কিছুটা মৃদু স্বরে থমকে ওঠে প্রান্ত। কি দিয়েছিস ওটা? লিপস্টিক। মুছটা এখনো মুছবে? দ্বিধার চোখে তাকালো। চোখটা কেমন ভরে উঠল। এই বুঝি গড়িয়ে পড়বে অশ্রু সরু নহর। তবু নিজেকে সামলে নিয়ে ড্রেসিং টেবিলের থেকে একটা টিস্যু নিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে ফেলে। তা দেখে বিজয়ীর হাসি মুখে ঝুলিয়ে বলে, পরীক্ষা দিতে যাবে, মানুষকে দেখাতে না। আর স্বামী আমাকে দেখাবে, আর কারো দেখার দরকার নেই। এখন চল, দেরি হচ্ছে। যতটুকু মন খারাপ হয়েছিল প্রান্তের এই কথায় মন ফুরফুরে হয়ে গেল। তাই সেও সাইজা নিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। ও গাড়িতে চড়তেই ওই পরামর্শ দিতে থাকে, কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে থাকবে, ঘাবড়াবে না, আরও কত নিয়ম কানুন। প্রিয়াশা প্রতিটা সময় শুধু ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে যায় এবং কথা শেষ হতেই গাড়ি এসে থামে পরীক্ষার হলের সামনে। প্রিয়াশা গাড়ির দরজার হাতলে হাত রাখে খোলার জন্য। আগেই ওর হাত টান পড়ে, তাই মুখ ঘুরিয়ে তাকায়। প্রান্ত তাকিয়ে আছে ওর দিকে। তা দেখে প্রিয়াশা বলে, কিছু বললেন? নিজে এগিয়ে আসে প্রিয়াশার কাছে। তারপর গালে হাত রেখে চোখে চোখ রেখে বলে, ঠিক মতো পরীক্ষা দিবে, জানিস তো? তোর বাবার কাছে যেন আমার ছোট না হতে হয়, আর না অন্য কারো কাছে। আমি যেন গর্ব করে বলতে পারি আমার বউ ভালো রেজাল্ট করেছে। মাথায় ঠান্ডা রেখে পরীক্ষা দিবে, তোর জন্য। কথাটা শেষ করেই কপালে চুমু খায় প্রান্ত। এই প্রথম স্পর্শ। আর আবদার প্রিয়াশা কিভাবে ফেলে? সে তার আবদার রাখবে, ভালো রেজাল্ট করবে, করতে না পারুক চেষ্টা করবে, যাতে তার প্রান্ত ভাইকে কথা শুনতে না হয়। তাই সে প্রান্তকে আশ্বস্ত করে বলে, আমি চেষ্টা করব, দোয়া করবেন। প্রান্ত ওকে ছেড়ে দেয়। প্রিয়াশাও গাড়ি থেকে নেমে একবার প্রান্তের কাছে বিদায় নিয়ে কেন্দ্রে চলে যায়। আর প্রান্ত গাড়ি থেকেই প্রিয়াশার চলে যাওয়া দেখে। প্রিয়াশা পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই প্রান্ত গাড়ি স্টার্ট দেয়। দীর্ঘ 1 মাস পর প্রিয়াশার পরীক্ষা আজকে শেষ হলো। হল থেকে বেরিয়ে মন ফুরফুর হয়ে ওঠে। এখন আর পড়ালেখার চিন্তা না, এখন স্বামী, সংসার আর একটা ছোট্ট সোনার। কথাটা ভেবেই মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল। দিন দিন প্রিয়াশা কেমন লোভী হয়ে উঠছে। আলতো হাসলো। তারপর চোখ পড়ে প্রান্তর উপর। হালকা নেভি ব্লু শার্টের হাতা ফোল্ড করে ভাঁজ করা, বুকের হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে আছে এবং ওর নজর রয়েছে প্রিয়াশার দিকে। প্রিয়াশার দীর্ঘ হাতে প্রান্তকে দেখে। আগের থেকে সম্পর্ক উন্নতি হয়েছে। তারপর এগিয়ে আসে প্রিয়াশা। আজকে মনটা এত আনন্দিত। পরীক্ষা কেমন হলো? ভালো। কোথাও যাবেন? কোথায় যাওয়া যায়? আপনি বলেন। প্রান্ত আর কিছু বলে না, গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে নিজের গতিতে। মৃদু মন্দ বাতাস হুড়হুড় করে ঢুকছে গাড়িতে। তারপর প্রিয়াশা পরে গাড়ির ভেতরে থাকা লুকিং গ্লাসটায়। ওখানে একটা বেলি ফুলের মালা ঝুলছে। প্রিয়াশা হাত বাড়িয়ে উঠে নেয়। তারপর প্রান্তের দিকে তাকায়। তা বুঝে প্রান্ত ঠোঁট চেপে হেসে বলে, তখন বাইরে দেখেছিলাম, তাই কিনেছিলাম। প্রিয়াশা বিনা বাক্যে তা হাতে পেঁচিয়ে দেখে। একটু পরপর
নাসারন্ধের কাছে ঘ্রাণ নিতে থাকে। তারপর মনে পড়ে একদিন নানু বাড়িতে এমনই এক বকুল ফুলের মালা পেয়েছিল ঘুম থেকে উঠে তার বিছানার পাশে, কিন্তু কে রেখেছিল তা সে জানে না। সারা দিন ওই বকুল ফুলের মালা হাতে পেঁচিয়েছিল প্রিয়াশা। তার খুশি দেখে কে? মস্তিষ্কের নিউরনগুলো ছোটাছুটি করে বড় বড় চোখ করে প্রান্তের দিকে তাকায় প্রিয়াশা। তারপর ঠোক গিলে নিজেকে প্রশস্ত করে বলে, নানু বাড়ি তাহলে আপনি বিছানার পাশে বকুল ফুলের মালা রেখেছিলেন? প্রান্ত স্বাভাবিক ভঙ্গিতে গাড়ি ড্রাইভ করতে করতে বলে। হ্যাঁ তো? প্রিয়াশা এর বিপরীতে উত্তর খুঁজে পেল না। গাড়ি চলছে আপন গতিতে। ভেতরের পরিবেশটা কেমন গম্ভীর হয়ে এলো। প্রান্ত বারবার লুকিং গ্লাস দিয়ে প্রিয়াশাকে পর্যবেক্ষণ করে। এদিকে প্রিয়াশার ধ্যান নেই, সে কোথায় মগ্ন কে জানে। প্রিয়াশার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে গাড়ি বন্ধ হওয়ার অনুভবে। তাই মুখ ফিরিয়ে প্রান্তের দিকে তাকিয়ে বাহিরে তাকায়। তারপর আবারও ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় এসেছি আমরা? নাম। প্রিয়াসে নেমে যেতেই প্রান্ত পেছনের দিকে হেলে একটা হালকা সাদা গোলাপি রঙের সংমিশ্রণে গোলাপের বুকে বের করে হাত তুলে নেয়। প্রিয়াসা বাহিরে বেরিয়ে বোকা বনে যায়। শহরের মধ্যে এমন নিরিবিলি প্রকৃতির এরিয়া আছে সে জানতো না। জানবে কি করে? কখনো ও তো বেশি ঘোরাফেরাই করাই হয়নি। তবে এবার ঘুরবে নিজের ব্যক্তিগত মানুষের সাথে। প্রিয়াশা আশেপাশে তাকায়। সুন্দর গাছপালা, পাখির কলরব, কিচিরমিচির শব্দ শুনতে ভালোই লাগছে। ব্যস্ত নগরী থেকে খুব দূরে শান্ত ও শীতল এক পরিবেশ। অম্বরে মেঘের ভেলা ভেসে যায়। এখন মনে হচ্ছে প্রিয়াশাও ভেসে যাচ্ছে। প্রান্ত প্রিয়াসের পাশে এসে অনেক আগেই দাঁড়িয়েছে, কিন্তু ও এখনো টের পায়নি। প্রকৃতির বিচরণ করতে ব্যস্ত সে, আর প্রান্ত ওর চোখ দেখতে ব্যস্ত। এই মেয়েটার জন্যই কত পাগলামি। যদি এই মেয়েটাকে না পেত কি হতো? ধ্বংস হয়ে যেত প্রান্ত। এক হাত টেনে নিজের কাছে নিয়ে আসে প্রিয়াশাকে। হুট করে এভাবে টানার কারণে প্রিয়াশা কিছুটা ভরকে যায়। তারপর প্রান্তকে দেখে আবার স্বাভাবিক হয়। প্রান্ত ওর মুখের অভিব্যক্তি দেখে হাসে। মেয়েটা একটুতেই কেমন ভয় পায়। নিজের সাথে মিশিয়ে নিতে চাইল প্রিয়াশাকে। যদি পারত ভিতরে নিয়ে যেতে। প্রিয়াশা চোখে চোখ রাখে প্রান্তর, আর প্রান্ত স্থির চাহনিতে এখনো নিবদ্ধ প্রিয়াশার মুখে। কি দেখে ভালোবেসেছিল এই পুচকে একটা মেয়ে, তার জন্য রাতের ঘুম হারাম করতে হয়েছে। বিদেশের মাটিতে যেও ঘুম হারাম করেছে। সারাদিন মাথায় ঘুরছে তার নাবিলা, নাবিলা আর নাবিল। আবারও চোখে হাসলো প্রান্ত। প্রিয়াশা এখনো তাকিয়ে আছে। কত সময় কাটলো জানে না তারা। প্রান্ত মুখ খুলে, এখন বল তুই কি চাস? হুট করে এমন প্রশ্নে ঘাবড়ে যায় প্রিয়াশা। সে কি চায়? এটা কেমন প্রশ্ন? আসলেই সে কি চায়? কিছু সময় ভাবে আসলে সে কি চায়। তারপর চোখে চোখ রাখে প্রান্তের, যেন চোখ দিয়ে মন ছিদ্র করার ছোট্ট প্রয়াস, এবং শক্ত কণ্ঠে জবাব করে, আপনাকে। আপনি আমার সুখ হন, আমার আর কিছুই চাই না। নিজের উত্তর পেয়ে ঠোঁট কামড়ে হাসল। হাত উঁচিয়ে অন্য হাতে রাখা গোলাপটা তুলে দিল প্রিয়াশার হাতে। এই উত্তরই সে চেয়েছিল। সে জিতেছে। গোলাপ দেখে থমকে তাকিয়ে থাকে প্রিয়াশা। প্রথম প্রান্তকে পাওয়ার আনন্দ, এখন আবার গোলাপ। আবার চোখে তাকায় প্রিয়াশা। অবাক চোখে তাকায় প্রিয়াশা। ওর মনের অবস্থা বুঝতে পেরে চোখের পলক ঝাপটায় প্রান্ত। গোলাপটা কোনো মতে ধরে ঝাঁপিয়ে পড়ে প্রান্তের বক্ষের মাঝে, আর প্রান্ত খুব সুন্দরভাবে আগলে নেয় তার হাওয়াই মিঠাইকে। তারপর ঠোঁট ছোঁয়ায় প্রিয়াশার মাথায়, আর প্রিয়াশা তার অক্ষিপট থেকে গড়িয়ে পড়ছে ছোট্ট ছোট্ট খুশির অশ্রুর নহর। প্রান্ত আলতো হাসে। আসলেই মেয়েটা এখনো ছোট, এই যে একটু একটু কেয়ারে কেমন খুশি হয়। প্রিয়াশা আরো শক্ত করে জড়িয়ে মুখ উঁচিয়ে প্রান্তের কানের কাছে আসে। তারপর বিড়বিড় করে বলে, ভালোবাসি। চোখ বুজে নেয় প্রান্ত। এই স্বীকারোক্তি কি কম একটা জীবনে পার করতে? এই তো জীবন, এই তো ভালোবাসা। কথাটা বলেই প্রিয়াশা মুখ লুকায় আবারও প্রান্তের পক্ষে।
প্রান্ত হাত দিয়ে ওর দুগালে হাত রেখে নিজের মুখের সামনে এনে ওর মুখ মুখোমুখি করে তুলে ধরে। প্রিয়াশার চোখ পিটপিট করে চাইল, কিন্তু কিছু বলার আগেই প্রিয়াশার ওষ্ঠ প্রান্তের দখলে নিয়ে নেয়। মাগরিবের আজান দিয়েছে, আশেপাশে আধার নামবে ভাব। প্রিয়াশাকে নিয়ে নিজের বাড়ির ভেতরে ঢোকে প্রান্ত। এই পর্যন্ত আসার আগে এ পর্যন্ত তাদের মাঝে আর কোনো বাক্য ব্যয় হয়নি। প্রিয়াশাকে এইভাবে বাড়িতে নিয়ে আসায় বোকা বনে যায় পলি বেগম। পলি বেগম এমন অবস্থায় দুজনকে বাড়ি ফিরতে দেখে ভীষণ চমকায়, কিন্তু কিছু বলার আগেই প্রান্ত ড্রয়িং রুমে দাঁড়িয়ে প্রিয়াশার হাত আরো শক্ত করে ধরে বলে, আমার বউ আমি না এসছে, ওর মাকে আমি জানিয়ে দেবো। এটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। পুরোটা সময় হতভম্ব হয়ে প্রিয়াশা শুনল। ও তাকিয়ে তাকিয়ে প্রান্তের করা পাগলামি দেখল। আজকে যেন অন্য প্রান্তকে দেখছে। এই প্রান্ত তার কাছে বড্ড অচেনা। হাতের টান পড়তেই ভাবনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে প্রিয়াশা। সিঁড়ি ভেঙে উপরে চলে যায় ওরা। আর পলি বেগম স্তব্ধ হয়ে দেখল ওদের, কিন্তু কোনো কথা খুঁজে পেল না। কি বলবে বা করবে? এই ছেলে এমন কেন, এত জেদ কেন? ঘরে ঢুকে প্রান্ত প্রিয়াশাকে বিছানায় বসায়। তারপর ধীরে হেঁটে এসে কাভার থেকে কিছু একটা বের করে এনে প্রিয়াশার হাতে ধরিয়ে দেয়। প্রিয়াশাও শুধু দেখছে প্রান্তের কর্মকাণ্ড। প্রিয়াশা কিছু বলার আগেই বলে, এটা তোর, এই বাইরে একটু আসছে। প্রিয়াশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠিক যেমনভাবে হড়বড়িয়ে প্রান্ত ঘরে ঢুকেছিল ঠিক তেমন ভাবেই বেরিয়ে গেল। প্রিয়াশা শুধু ডাগর ডাগর চোখ দিয়ে দেখেই গেল। প্রান্ত চলে যেতেই হাতের সামনেই ওই প্যাকেট নজরে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। কি করবে বা কেন দিল কিছুই মাথায় ঢুকছে না প্রিয়াশার। তবুও কিছু সময় অপেক্ষা করে প্যাকেটটা হাতে তুলে নেয়। ওখান থেকে বেরিয়ে আসে বেবি পিঙ্ক কালার কাতানের ভারী কাজ করা একটি শাড়ি। দেখেই বোঝা যায় এগুলো বিয়ের বা নতুন বউয়ের শাড়ি, এবং সাথে প্রয়োজনীয় জিনিসপত্র। এমন কিছু প্রত্যাশা করেনি প্রিয়াশা, বোকা বনে যায়। তারপর কি যেন মনে করে প্যাকেটের ভেতরে হাত দেয়। সেখানে থেকে বেরিয়ে আসে আরও একটি প্যাকেট। দমনা করে সেটা খুলতেই আরও চমকায়। সেখানে কিছু হালকা শ্যাওলা সবুজ রঙের কিছু অর্নামেন্টস এবং প্রয়োজনীয় সাজবার জিনিসপত্র। সেগুলো হাতে নিয়ে বসে থাকে কিছু সময়। প্রিয়াশার চমক যেন শেষ হচ্ছেই না। তবে মস্তিষ্ক হিসাব মিলতে চাপ প্রয়োগ করাতেই বুঝতে সময় লাগে না। মুখে একটা লজ্জারাঙা হাসি খেলে গেল যেন। কেবল খোপা করে প্রান্তের দেয়া বুকে থেকে গোলাপ গুজে সাদা রঙের দোপাট্টাটা মাথায় তুলেছে প্রিয়াশা। দরজায় কড়াঘাতের শব্দে ঘড়ির দিকে তাকায়। রাত 10টা ছাড়িয়ে কখন খেয়ালও করেনি, এবং তাকে ডাকতেও কেউ আসেনি এখন পর্যন্ত। খুব আশ্চর্য হয় প্রিয়াশা। কেউ না আসলেও অন্তত নুসাইবার আসার কথা ছিল, সেও আসেনি। বুকের ভেতর মাদাম বেজে উঠল। এত সময় মনে সুখে তো বউ সেজে গুজে বসেছে, এখন কি লজ্জাটাই না পেতে হবে? সময় নিয়ে দাঁড়ালো। বিয়ের পর থেকে শাড়ি পরা হয়েছিল প্রায় সময়ই, তাই এটা সামলাতেও বেশি বেগ পেতে হলো না। তারপর মনে পড়ল ফোনের কথা। ফোনটা প্রান্তের কাছে থাকলে একটু রিলিফ লাগতো। দুরু বুক নিয়ে দরজার সামনে যায়। ধাতস্থ হয়। দরজার নখ খুলতেই প্রান্ত রুমে প্রবেশ করে, এবং প্রবেশ করতেই থমকে তাকিয়ে রইল কিছু সময়। তারপর কিছু না বলে ঘরের ভেতরে ঢুকে কাভার থেকে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সোজা ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে প্রিয়াশা মুখ লটকে সোফায় বসে আছে, তবুও কিছু বলল না। সোজা হেঁটে আসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আবারও চোখ রাখে প্রিয়াশার ওপর। এবার প্রিয়াশা ওর দিকে তাকিয়েছিল, তা দেখে আবারও ঠোঁট কামড়ে হাসে প্রান্ত। তার নজরে আসতেই প্রিয়াশার চোখ সরিয়ে নেয়। মুখে তার অভিমানের ঘন ঘটা। চুলে হাত দিয়ে ব্রাকবাস করতে করতে ওর সামনে এসে জিজ্ঞেস করে, রাতে খেয়েছিস? আবারও চোখ তুলে তাকায় প্রিয়াশা। ভীষণ লজ্জা লাগছে, ঘুটিয়ে যেতে ইচ্ছে করছে। কেমন যেন প্রিয়াশার কাছে এই অনুভূতি অদ্ভুত এবং নতুন, তাই কিছু বলতে পারল না। চুপ করে নিস্তব্ধ রইল। প্রান্ত ওর এই নীরবতার
উত্তর পেল। চুপচাপ আবারও বেরিয়ে গেল ঘর থেকে। প্রান্ত যেতেই নিজের ভেতরে আটকে রাখা শ্বাস ত্যাগ করলো। কেমন অদ্ভুত শিহরণ দিয়ে শিরশির করে উঠছে শরীর, কেমন মৃদু কেঁপে উঠল শরীর। খাওয়া দাওয়া পর্ব শেষ অনেক আগেই। বিয়ের পর থেকে প্রান্ত ওর কাছে থাকলে এবং সুযোগ থাকলে সে নিজেই প্রিয়াশাকে খাইয়ে দেয়। এই জিনিসটা নতুন না। প্রিয়াশা প্রথম প্রথম অদ্ভুত লাগলেও এখন ব্যাপারটা খুবই এনজয় করে প্রিয়াশা। প্রান্ত জরুরি কল আসায় সে আবারও বাহিরে গেছে। প্রিয়াশা বুঝে আসছে না এই লোক এত ছোটাছুটি কেন করে। এসব ভাবতে ভাবতেই প্রিয়াশার চোখ যায় বারান্দায়। আজকের রাতটা ভীষণ সুন্দর। আলতো হাতে উঠে এসে আয়নার সামনে দাঁড়ায়। তারপর শাড়িটা আবারও ঠিকঠাক করে তাকিয়ে আলতো হাতে লিপস্টিকটা তুলে নেয়। ওই দিন লিপস্টিক দিতে মানা করেছিল, তাই এই পর্যন্ত আর ঠোঁটে লিপস্টিক ছোঁয়ায়নি প্রিয়াশা। আজকে দিল, তাই আবারও আলতো হাতে লিপস্টিক দেয়। তারপর লিপস্টিকটা রেখে বারান্দায় এসে দাঁড়ায়। প্রান্তকে বাড়িতে প্রত্যেকটা বেলকনিতে গ্রিলের ব্যবস্থা করা থাকলেও প্রান্তের রুমে শুধু রেলিং করে ডিজাইন করা। সেখানে রেলিংয়ে ঠেস দিয়ে আকাশের দিকে তাকায়। তারপর চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নেয় নিজের মাঝে। নিজের পিঠের কাছে কিছুর অনুভব হতেই ছট করে চোখ তাকায় প্রিয়াশা। তবে কিছু বলার পূর্বে তার কাঁধে থুতনি ঠেকায় প্রান্ত। তারপর নরম এবং শীতল গলায় বলে, শুভ 18 আমার হাওয়াই মিঠাই। কথাটা বলে কাঁধে গভীর একটা চুমু খায় প্রান্ত। আলতো কামড় অনুভব হতেই শাড়ি খামচে ধরে আবারও চোখ বন্ধ করে ফেলে প্রিয়াশা। আজকে তার জন্মদিন মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। আবারও কিছু মনে পড়তে ছট করে চোখ খুলে প্রিয়াশা। তাহলে এর কারণে যত পাগলামি। তার 18 হবার আগ পর্যন্ত এত ধৈর্য, বাহ বাহ। তবে মুখে কোনো কথা বলল না। কাঁধ থেকে মুখ তুলে আবারও নিজের দিকে ঘোরালো প্রিয়াশা। তারপর আবারও কাঁধে, গলায়, গালে, তারপর কপালে, সর্বশেষে ঠোঁটের কাছে এসে থামে। প্রিয়াশার চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত পুরুষের বেহায়া স্পর্শগুলো অনুভব করে। স্পর্শ থামতেই পিটপিট করে চোখ খুলতেই চোখ পড়ে একদম প্রান্তের চোখে। এত সময় প্রান্ত বোধহয় তাকিয়েই ছিল প্রিয়াশার, তাকানোর অপেক্ষায়। প্রিয়াশা তাকাতেই প্রান্ত চোখে চোখ রেখে ফিসফিস করে বলে, আমি একটা শান্তি দিবে, আমি একটা নিজের মাঝে টেনে নেবে। আমার একটা শান্তির বড্ড প্রয়োজন, আমার তোকে খুব বেশি প্রয়োজন। আকুলতা মেশানো অনুরোধে শোনালো সেই কণ্ঠে। প্রিয়াশাও ফিরিয়ে দিতে পারল না। দূরত্ব কমিয়ে এনে জড়িয়ে ধরল প্রান্তকে। প্রান্ত তার অনুমতি পেয়ে যায়। কোলে তুলে নেয় প্রিয়াশাকে। হুট করে এমত অবস্থায় কোলে তুলতেই ঘাবড়ে গলার কাছে শার্ট খামচে ধরে প্রিয়াশা। তা দেখে আবারও ঠোঁট কামড়ে হাসে প্রান্ত। হালতো পায়ে বিছানায় নিয়ে বসিয়ে কিছু সময় তাকিয়ে থাকে। সেই বাচ্চা মেয়েটার এখন এখানে তাকিয়ে থাকে প্রান্ত। ঠিক এই রংটাই ওকে এতে মানায়। তাকিয়েও জানে না। জানলে প্রান্তকে ঘায়েল করতো কতবার কে জানে। মেয়েটা তাকে কতটা ভালোবাসে প্রান্ত জানে না। প্রান্তও জানে না সে এই মেয়েটাকে ঠিক কতটা ভালোবাসে। নিজের কতখানি জুড়ে আছে এই মেয়ে। নিস্তব্ধতার ঘেরে নিশুতি। অদূরে কোথাও কিছু প্রাণী ডাকছে। কুকুর হবে হয়তো। রাতের অন্ধকারে কুকুরের ডাকগুলো কি বিভৎস শোনায়। প্রিয়াশার চোখে ঘুম নেই, সাথে প্রান্তরও। প্রান্তের বক্ষস্থলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে প্রিয়াশা। আর প্রান্ত প্রিয়াশার কেশে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার চোখে ঘুম নেই। ওর ঘুম না হলেও প্রান্ত ঘুমায় কি করে? প্রিয়াশা মুখ তুলে প্রান্তের মুখ পানে চাইল। গভীর দৃষ্টি দিয়ে কি যেন পর্যবেক্ষণ করলো। ঘরের টিমটিমে আলোতে পরিষ্কার না দেখা গেলেও আবছা আলোয় দেখার চেষ্টা করলো। কিছু সময় বাদে নিজের হাত উঠিয়ে প্রান্তের অধরস্থ স্পর্শ করতেই কুকিয়ে ওঠে। তা দেখে আবারও কিটকিটিয়ে হেসে ওঠে প্রিয়াশা। ওকে এভাবে হাসতে দেখে প্রান্ত কিছু না বলে ওর হস্তাক্ষর নিজের মুঠোয় নিয়ে আলতো অধর ছোঁয়ায়। তারপর বলে, দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছিস। ওর এই কথা শুনে আবারও জোরে হাসি প্রিয়াশা।
তা দেখে প্রান্ত একটানে প্রিয়াশাকে একদম কাছে নিয়ে আসে, তারপর বলে, এত হাসিস কেন তুই? হেসে মেরে বলতে চাস নাকি? বড় বড় অক্ষিপট করে তাকায় প্রিয়াশা, তারপর দ্রুত মুখে হাত রেখে বলে, এসব কি কথা? আপনাকে মারতে চাইবো কেন? আমি তো আপনাকে ভালোবাসি। প্রান্ত মুচকি হেসে প্রিয়াশার হাত ছড়ে নিজের মুখ থেকে, তারপর আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ায় অধরে, তারপর ফিসফিস করে বলে। আমিও। প্রিয়াশার চোখ বড় বড় হয়ে আসে, তারপর বলে, আমিও কি? কিছু না। ঘুমাচ্ছিস না কেন? ঘুমা। প্রিয়াশা এমন ব্যবহারে কিছুটা দুঃখ পায়, তা কিছুটা দুঃখ নিয়েই মাথা নামিয়ে রাখে প্রান্তের বক্ষে। তা দেখে প্রান্ত আনমনে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় চুপ থেকে প্রিয়াশাকে জিজ্ঞেস করে, নানুবাড়ি শেষ কবে গেছিলে? গতবার শীতেও তো গেলাম। প্রীতি আপু, আমি আর মা খালামণিকে বললাম, গেল না। আর তখন তো আপনি বাহিরে। নিজের মতো করে উত্তর দেই আবারও চুপ করে গেল প্রিয়াশা। ওর এমন উত্তর শুনে হাসল প্রান্ত, তারপর বলে, আমরা সবাই কবে গেছিলাম একসাথে? সবাই? হুম। ইনক্লুড ইউ? কিছু সময় ভেবে বলে, তখন আমার 14-15 বছর হবে, তার মানে 3-4 বছর হবে হয়তো। হুম, 4 বছর 9 মাস। অবাক হয়ে বক্ষ থেকে মুখ তুলে চাইল প্রিয়াশা, তা দেখে প্রান্ত হাসে। আজকের মতো প্রান্তকে এমন মন খুলে হাসতে প্রিয়াশা কখনো দেখেনি। যতবার হাসছে ততবার আশ্চর্য হচ্ছে প্রিয়াশা। প্রান্ত বলে, তখন শীতকাল। খুব সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার দরুন মন মেজাজ খারাপ হয়েছিল। কিছুটা খিটখিটে মেজাজ নিয়ে বিছানা থেকে উঠে বাইরে এসে দাঁড়াই। এখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর আরো বিরক্ত শুরু হলো, তাই কিছুটা খিটমিটে আর বিরক্ত মেজাজ নিয়ে হাঁটা শুরু করলাম। হেঁটে আসতে পুকুর পাড়ে কিছুটা আগে আমার পা থামে একটা জিনিস দেখে। প্রিয়াশা গভীর মনোযোগ সহকারে শুনছিল, তারপর গুরুত্বপূর্ণ ঘটনা শোনার মতো করে বলে, পরে কি দেখলেন? ভূত? হুম। তাহলে? আমার হাওয়াই মিঠাই। চমকে অক্ষিকোটরের বৃহত্ত আকার ধারণ করে প্রিয়াশার। কি উত্তর দেবে বা জিজ্ঞেস করবে বুঝতে পারল না সে, তাই প্রান্ত বলতে লাগলো, ওখান থেকে দেখলাম তুই পুকুর পাড়ের ওইখানের যে বকুল গাছটা ছিল সেখানে বসে বসে বকুল ফুল তুলছিস। বিশ্বাস কর, আমি জানি না আমার কি হয়েছিল। ওই দিনের পর থেকে আমি আর আমি নই। প্রতিটা মুহূর্তে তোর কথাই মনে পড়েছে। ঘুমাতে গেলে তোর কথাই মনে পড়তো। দেশের বাইরে ছিলাম, তোকে দেখতে পারতাম, তাই নিজেকে আর অশান্ত মনে হতো সব ছেড়ে ছুড়ে দেশে চলে আসে। নিজেকে আটকাতে না পেরে বাসে বলে দিলাম। শেষে তোর বাবা শর্ত জুড়ে দিল, আমার পড়ালেখা শেষ না হলে আমি ফিরতে পারবো না, আর না আমি তোকে একবারেই কিছু বলতে পারবো। বিশ্বাস কর, এত দমবন্ধ আমার কখনো লাগেনি। পড়ালেখা শেষ করে ফিরলাম, আবারও বিয়ের প্রস্তাব পাঠালাম। তোর বাবা আবারও নাকচ করলাম তোর পড়ালেখার দোহাই দিয়ে। তোর বয়স কম, এইসব লেম দোহাই দিল। আর আমার কি যোগ্যতা আছে? তেমন কথা তো আছেন। ততদিনে আমার মাথায় জিদ চড়ে গেল, একটা ভালো জব পাবো তবে তোকে বিয়ে করব। বাবার ব্যবসা থাকা সত্ত্বেও আমি ভার্সিটিতে পরীক্ষা দিলাম। ভাগ্য সহজ ছিল বলে প্রথমবারে হয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরে বলে, জাবের সাথে হয় মিঠাই আমার। বলে আবারও কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রিয়াশা অবাক চোখে প্রতিটি কথা শুনল। তার পিছনে এত সময় নিয়ে লোকটা যুদ্ধ করেছে, আর সে কি না বোকার মতো উল্টাপাল্টা ভেবেছে। প্রিয়াশা ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি এত ভালো কেন? তোকে ভালোবাসি তাই। কেটে গেছে মাঝে অনেকগুলো দিন। প্রিয়াশার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। প্রান্ত পড়ালেখার প্রতি চাপ দেয়, তবেই খিটখিট করে প্রিয়াশা। তার নাকি লেখাপড়া ভালো লাগে না, হেন তেন আরও কত বাহানা। ভার্সিটির এতদিন পরীক্ষা চলছিল বিধায় প্রিয়াশাকে সময় দিতে পারেনি প্রান্ত। তাই আজকে ফ্রি হবার সাথে সাথেই প্ল্যান করেছে আজকে সারা দিন ঘুরবে ফিরবে। মেয়েটার শরীরও কিছুদিন ধরে খুব একটা ভালো নয়, লক্ষ্য করেছে প্রান্ত। তাই ভেবেছে ঘোরাঘুরি শেষ করে বাড়ির আসার পথে ডক্টর দেখানোর জন্য হসপিটাল থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। বললাম শাড়ি পরার দরকার নেই, তো পাকনামি করে পড়বে। মাথা হাত বুলাতে বুলাতে বলে প্রান্ত। প্রিয়াশা ওখানে থেকেই মুখ তুলে বলে,
আমার পড়তে ভালো লাগে না, এত কথা বলেন না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ওপর থেকে আসি। কোথাও যাচ্ছেন? বমি করেছিস, পানি লাগবে তো। আর দেখি কোনো মেডিসিন পাই কিনা। আসছে, এখান থেকে নড়বি না। আচ্ছা আমি যাবো আর আসবো। আচ্ছা। প্রান্ত রাস্তা পার হয়ে একটা সুপার শপে ঢুকলো। প্রিয়াশা মুখ তুলে রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলো। অনেক সময় হবার পরও প্রান্ত না আসায় কিছুটা বিরক্ত বোধ করে প্রিয়াশা। ইদানিং মেজাজটা খিচে থাকে, তাই নিজেই একটা বিরক্ত শ্বাস নিয়ে রাস্তার এদিক ওদিক তাকায়। ভালো গাড়ি যাচ্ছে আর আসছে। রাস্তার মাঝে কখনো রাস্তা পার হয়নি প্রিয়াশা, তাই একটু ভয় লাগে। কিন্তু আপাতত প্রান্ত দেরি করাতেই, তাই তার কিছু হলো কি না তা দেখাটাই বেশি প্রয়োজন মনে হলো প্রিয়াশার। তাই এদিক ওদিক তাকিয়ে বাড়ায় ব্যস্ত পথে। সে ডান দিকে তাকিয়ে রাস্তা পার হবার কারণে বাম দিকে অতটা খেয়াল করে না। একবার তাকায়, যেহেতু রাস্তায় ভালোই ব্যস্ত এবং দূরপাল্লার বাসই বেশি, তাই কিছুটা ভয়ে ভয়ে সামনে আগাতেই বিপরীত দিক থেকে তড়িৎ বেগে এলোপাতাড়ি আসতে থাকে একটা বড় ট্রাক। মুহূর্তেই প্রিয়াশা কিছুটা সামনে আগাতেই সেটি এসে প্রিয়াশার পাশ বরাবর ধাক্কা লাগায়। ছিটকে অদূরে পড়ে আর মুহূর্তেই সেখানে খুব ভিড় হয়ে যায়। আর সেই ট্রাকটি না থামাতেই এগুলোকে এড়িয়ে পাশ কাটিয়ে ভয়ে আরও দ্রুত বেগে চলে যায়। মানুষ এত হইচই শুনে প্রান্ত তার বিপরীত পার্শ্বে তাকায়। তারপর আশেপাশে তাকিয়ে প্রিয়াশাকে খুঁজে, কিন্তু ওকে না দেখতে পেয়ে প্রান্ত ছুটে আসে সেই ভিড়ে এবং যা দেখতে পায় তা দেখে আর পৃথিবী ওখানে থমকে যায়। শুধু মুখ থেকে একটা জিনিসে উচ্চারণ করে। আশেপাশে পরিবেশ শান্ত এবং শীতল। হসপিটালের ফিনাইল ঝাঁঝালের গন্ধে সুস্থ মানুষও অসুস্থ মানুষের জোগান। হসপিটালে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছে। সবার মুখে চিন্তার ভাঁজ। অদূরে প্রান্ত ছন্দ ছাড়ার মতো থমকে বসে আছে। শরীরে ধূসর রঙের শার্টটি রক্তের রঞ্জিত হলেও তা শুকিয়ে গেছে। দেখতে চোখে লাগার মতো অত্যন্ত বিদঘুটে। গুমোট হয়ে বসে আছে প্রান্ত। তার পাশে প্রীতি বসে। সাহস হচ্ছে না কিছু বলার, তবুও কাঁধে হাত রাখে ভাইয়ের। নিজের কাঁধে কারো স্পর্শ পেতেই চোখে ফিরিয়ে তাকালো প্রান্ত। চোখগুলো টকটকে লাল রঙের ধারণ করেছে। প্রীতি বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রান্ত কিছু বলল না, মুখ ফিরিয়ে আবারও মেঝেতে চোখ নিবদ্ধ করে। এটা যে একটা সান্ত্বনা বাণী তা প্রান্ত জানে, কিন্তু এরা কি ভুলে গেছে প্রান্ত এখন আর ছোট নেই। নোয়াইশির শহর। নিজের নাম ডাক শুনতেই প্রান্ত এগিয়ে গেল, সাথে আজাদ আর নাজির সাহেবও। বাকিরা দুর্বল চিত্তে তাকিয়ে আছে। পাপড়ি বেগম নিজের মধ্যে নেই। হাদুরের মেয়ে বলে কথা। পলি বেগম ওনাকে ধরে বসে আছে। তার ছোটের অশ্রুও তার চোখের অশ্রুও বাত মানছে না। প্রিয়াশার বাবা আজাদ সাহেব, নাজির সাহেব এবং প্রান্ত এগিয়ে গেল ডক্টরের সামনে। অপারেশন থিয়েটারে বাকি মানুষগুলো বেরিয়ে চলে গেল। সবাই সেদিকে তাকালো, কিন্তু প্রান্ত অধীর আগ্রহে ওনার দিকে তাকিয়েই ছিল। ডক্টর হালকা কেশে গলা পরিষ্কার করে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছুটা জড়তা নিয়ে বলল, মিস্টার নোয়াইশির, শন রাইট। জি। উই আর সরি। এতটুকু বলে ডক্টর থামে। ডক্টর সরি কেন বলল বুঝলো না প্রান্ত। তাহলে কি অন্য কোনো ব্যাড নিউজ? তারপর তিনি তার বাকি কথাগুলো বলে থামে। ওনার সব কথা শুনে পাপড়ি বেগম আরও চিৎকার করে ওঠে। পলি বেগম নিজেও দিশেহারা, সেও কি কাঁদবে? প্রীতি ধপ করে বসে পড়ে পাশের সিটে। রেহান প্রীতিকে ধরে আবারও ডক্টরের দিকে তাকালো। নাজির সাহেবকে নুসাইবা টেনে নিয়ে পাশে একটা সিটে বসায়। রেহানও এসে আজাদ সাহেবকে ধরে নিয়ে যায়, কিন্তু প্রান্ত এখনো ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে। তার কি এখানে কিছু বলার আছে, নাকি সে চিৎকার করে কাঁদবে? পুরুষ মানুষ কি কাঁদা জায়েজ? তাহলে সে কি একটু চিৎকার করে কাঁদবে? ডক্টর সবার মুখ পর্যবেক্ষণ করে প্রান্তকে কাঁধ চাপড়ে চলে যায় এবং বলে, বি স্ট্রং ম্যান, স্ট্রং ম্যান। কথাটি বলেই ডক্টর চলে গেল। আর প্রান্তের সব থমকে গেল যেন। মনে হলো
কি হলো কিছুই বুঝতে পারল না। প্রান্তর মনে হচ্ছে তার সাথে সাথে এই দুনিয়াও চলছে। সে এখানে ধপ করে বসে পড়বে, এই সব ভুল তার। সে যদি প্রিয়াশাকে একা রেখে না যেত তাহলে এমন কিছুই হতো না, না এত কিছু হারাতে হতো। প্রিয়াশাকে একটু আগেই কেবিনে শিফট করা হয়েছে, কেউ দেখতে যাওয়ার সাহস করে তুলতে পারছে না। প্রান্ত এখনো আগের মতোই হতভম্বের মতো বসে আছে, যেন মনে হচ্ছে একটি নির্জীব জীব অথবা শরীর। মনকে শক্ত করে প্রান্ত কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। এই রুমটাতেও কড়া ফিনাইলের গন্ধ। প্রান্ত নিজের নড়বড়ে পা নিয়ে বেডের বড় একটা চেয়ার টেনে বসে। প্রিয়াশা গভীর ঘুমে আচ্ছন্ন। প্রান্ত বসে ওর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। মুখটা কেমন কালচে হয়ে গেছে। মাথার দিকটায় বড় একটা সাফেদ ব্যান্ডেজ, সাদা একটা চাদর শরীরের উপর দিয়ে পুরো শরীর ঢাকা। হাতে একটা ক্যানুলা, তাতে একটা স্যালাইন এবং অন্যটিতে ব্লাড দেয়া হচ্ছে। প্রান্ত প্রথমে ওকে ভালো মতো পর্যবেক্ষণ করলো, তারপর তার উদরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ সময় কিছু পর্যবেক্ষণ করে আর তাকিয়ে রইতে পারল না। তার চোখ জ্বলছে, এই বুঝি অশ্রুর বদলে রক্ত গড়িয়ে পড়বে। ঠোঁট কামড়ে কান্না আটকালো। তার এখানে বসে থাকার সাহস কুলাচ্ছে না। তখনই মনে পড়ে ডক্টরের বলা তখনকার কথা। আপনার ওয়াইফ আউট অফ ডেঞ্জার হলো, শি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড উই আর সরি ফর, আমরা ওই ফিটার্সকে বাঁচাতে পারিনি। সেটার ওনার অ্যাক্সিডেন্টের সময় মৃত্যু ঘটেছে। চোখ বুঝল প্রান্ত। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল পড়ার আগেই তা মুছে নিল। তার অংশ তার ভুলের কারণে গেছে। সে হত্যাকারী। সে কখনো এটা প্রিয়াশাকে বলতে পারবে? সে তো আসামি। সে আর ভালোবাসতে পারল কই? নিজের কাছে নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে। প্রিয়াশাকে ছোঁয়ার সাহস পেল না। তার উদরে যেখানে তার অংশ এসেছিল সেখানে হাত দিতে ইচ্ছে হচ্ছিল খুব, কিন্তু পারল না। অপরাধীর মনে হচ্ছে নিজেকে। তাই থুপথাপ পায়ে আবারও কেবিনে প্রস্থান করে বাহিরে এসে একটা সিটে বসে পড়ে। প্রান্ত বাহিরে এসে বসায় কিছু সময় পর আবার সে ডক্টর এসে জিজ্ঞেস করে, কেস ফাইল তো করেছেন তাই না? প্রান্ত কিছুটা অবাক গলায় জিজ্ঞেস করে, কিসের কেস? আশ্চর্য, এখনো কেস ফাইল করেননি? এটা তো রোড অ্যাক্সিডেন্ট কেস এবং শি ওয়াজ প্রেগনেন্ট। অ্যান্ড এটা এক প্রকার অ্যাটেম্প টু মার্ডার কেস টাইপ। আমরা আগে বলিনি কারণ তখন ইমার্জেন্সি ছিল তাই। আর আমি ভেবেছিলাম আপনি বুদ্ধিমান লোক, কেস ফাইল করবেন, অথচ আপনি এখনো কেস ফাইল করেননি। তাড়াতাড়ি করুন, নাহলে ওনাকে ডিসচার্জ দিতে আরও দেরি হবে। ডক্টরের কথা শুনে ভঙ্গুর দৃষ্টিতে চাইল। চোখের ভাষা হয়তো তিনি বুঝলেন, তাই কিছুটা সান্ত্বনার দেওয়ার মতো করে বললেন, বি স্ট্রং মিস্টার নয়শির। সামনে আপনার আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আশা করি আপনার ওয়াইফের মেডিকেল টেস্ট রিপোর্টগুলো দেখেছেন। প্রান্ত শুধু মাথা নাড়ল। তা দেখে ডক্টর চলে গেল। আজ এক সপ্তাহের মতো হলো প্রিয়াশাকে বাড়িতে শিফট করা হয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার হলো প্রিয়াশা আগের থেকে চুপচাপ হয়ে থাকে এবং কারোর সাথে কোনো কথা বলে না, এমনকি প্রান্তের সাথেও না। যদি ব্যাপারে ডক্টরের সাথে ওর কথা হয়েছে, উনি জানিয়েছেন এ সময় মনটা এমনটা হয় স্বাভাবিক। প্রিয়াশা কিছু ট্রমাজাইজড হয়ে আছে। আসলে আস্তে 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 রিকভারি করবে। সকালবেলা প্রান্ত যখন ভার্সিটি যাবার জন্য রেডি হয় তখন প্রিয়াশা প্রান্তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার বাচ্চাটা ঠিক আছে তো? আয়নার সামনে দাঁড়িয়ে কেবল চুলে হাত গলিয়েছিল প্রান্ত। প্রিয়াশার মুখে এমন কথা শুনে কিছুটা চমকে উঠে ওর দিকে ঘুরে বলে, কি? আমার বাচ্চা? অনেকটা হন্তদন্ত হয়েই বিছানা থেকে নামে। তারপর বেডের পাশে বেডটির টেবিলে শেষে ড্রয়ার খুলে সব কিছু হাতাতে থাকে, যেন মনে হচ্ছে প্রয়োজনীয় কিছু একটা খুঁজছে। প্রান্ত ওর এহেন আচরণে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি করছিস তুই? আমাকে বল, আমি খুঁজে দিচ্ছি। হয়েছে কি? কি করছিস তুই? আমাকে বল, আমি খুঁজে দিচ্ছি। তবুও প্রিয়াশা ওর কথায় পাত্তা না দিয়ে নিজের কাজেই মন দিয়ে খোঁজে এবং যেই জিনিসটা খোঁজে সেটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যেতেই
প্রিয়াসের মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং তা প্রান্তর সামনে বাড়িয়ে দেয়। প্রান্ত প্রিয়াসের হাতে জিনিসটা দেখে কিছুটা স্বস্তির স্তম্ভিত হয়ে যায় এবং সাথেই তার চোখ ছলছল করে ওঠে। সে কি উত্তর দেবে? তাই প্রান্ত প্রিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়াসা থমকিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বাচ্চা ঠিক আছে তো? বলুন না, ও ঠিক আছে? প্রান্ত কোনো উত্তর দিতে পারে না। তাই প্রিয়াসাই রেগে গিয়ে মুখ তুলে কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো বলুন। আমার ওর কিছু হয়নি তো? প্রান্ত শুধু মাথা নাড়িয়ে না বোঝায়। অমনি প্রিয়াসা হাউমাউ করে কান্না করে ওঠে এবং প্রান্তকে আরো জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আমার আমার বাচ্চাটা প্রান্ত, আমার বাচ্চা নেই, আমার ও আর নেই। প্রান্তকে জবাব দেবে উত্তর খুঁজে পেল না। সে চুপচাপ প্রিয়াসার কান্না সহ্য করে নিচ্ছে। তাও তো খলিজা ছিঁড়ে যাচ্ছে। প্রিয়াসার হাতের ওই কিটটা দেখে হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে এখানেই অসহায়। প্রিয়াসার কান্নায় জোর বেড়ে যাচ্ছে। প্রান্ত মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে তার ফোনটা বেজে ওঠে। প্রথমবারের প্রিয়াসা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার কারণে খুব একটা ইচ্ছে হলো না কলটা রিসিভ করার। কল কেটে যাওয়ার পর আবারও দ্বিতীয় কল আসতেই মনে হলো ইমার্জেন্সি কল হতে পারে। তাই প্রিয়াসাকে বিছানায় বসিয়ে রেখে ড্রেসিং টেবিলে থেকে ফোনটা কানে তুলল। কলটা ছিল পুলিশ স্টেশন থেকে। তারা জানিয়েছে প্রিয়াসার অ্যাক্সিডেন্ট কেসে তারা কিছু তথ্য ফুটেজ এবং একজনকে ধরতে পেরেছে। তাই প্রান্তকে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হবে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে প্রান্ত বাহিরে এসে দাঁড়ালো। সে যদি পারত ওই মানুষটাকে খুন করত। রক্ত ছুলকে উঠছে, যেন মাথার মধ্যে কিছু একটা থপথপ করে জ্বলছে। নিজের অনাগত অংশের মৃত্যুর জন্য যদি কাউকে খুন করা হয় তাহলে কি বেশি অন্যায় হবে? তার এই কাজটা করতে বুক কাঁপল না? আপন মানুষ এত নিকৃষ্ট কি করে হয়? হতেও পারে, কেউ জানে। একটা মার্ডার কেস ফাইল করে প্রান্ত তারপর বাড়িতে রওনা দেয়। বাসায় পাপড়ি বেগমও আছে। তিনি প্রান্তর বাড়ি থেকে বের হবার পরই এসেছে। প্রান্ত বাড়িতে এসে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। তা দেখে পলি বেগম আর পাপড়ি বেগম অবাক হয়। পাপড়ি বেগম বলে, পুলিশ স্টেশনে না গেলি কেন ডেকেছ? ওরা কি কিছু বলেছে? কিছু জানতে পেরেছিস? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে থামতেই যেন প্রান্তের রক্ত মাথার চাড়া দিয়ে উঠল। কিছুটা চিৎকার করে বলে, কি জানতে চান আপনারা? কি শুনতে চান? কি বাকি আছে? অনেক কিছু শুনেছে। ঘরের সবাই অবাক হয়ে তাকালো। প্রান্ত এমনিতেই রকচটা হলেও কখনো বাসায় এমন রাগারাগি করেনি। আজকে এমন রূপ দেখে সবাই যেন হতভম্ব। কেউ কিছু বলার পূর্বেই আজাদ সাহেব হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই প্রশ্ন করে, তুমি নাকি আলিয়ার নামে মার্ডার কেস করেছো? ওকে পুলিশ ধরে নিয়ে গেছে একটু আগে। কি করেছে ও? বাকিরা যেন এবার অবাকের চরম সীমানায় পৌঁছল। প্রথমে পুলিশ স্টেশন থেকে ফিরে প্রান্তের এমন আচরণ, তারপর মার্ডার কেস ফাইল, এখন আলিয়া বেগমকে পুলিশ ধরে বিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেন সহজে হজম হবার মতো নয়। প্রান্ত এবারও আরো চিৎকার করে বলে, ওনাকে তো আমি শুধু পুলিশে দিয়েছে। যদি সম্ভব হতো তাহলে আমি নিজে ওনাকে খুন করতাম। পলি বেগম এগিয়ে এসে প্রান্তের হাত ধরে নরম গলায় বলে, থামো তুমি। এভাবে চিৎকার চেঁচামেচি না করে আগে বলো কি হয়েছে। আমাদের তো আগে জানতে হবে, তাই না? মায়ের কথা একটু শান্ত হয়ে আসে প্রান্ত। তারপর আবারও ধপ করে যে বসে পড়ে সোফায়। নিজের চুলগুলো খামচে ধরে বলে, উনি আমার অনাগত বাচ্চার খুনি। সে ইচ্ছা করে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। শুধু বাচ্চা নয়, উনি তো নাবিলাকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্যবশত নাবিলা বেঁচে গেল। আমার অনাগত বাচ্চাটার মৃত্যু ঘটে। এরপরও তোমরা বলবে আমি চুপ করে বসে থাকবো? আমার নিজের একটা অংশ। মা, ও সকালে কিভাবে কান্না করেছে তা তোমরা দেখোনি। ওর চোখের আকুলতা দেখোনি। ও জানতো বাচ্চাটার কথা। আমি নিজে তোর চোখের দিকে অপরাধ বোধের কারণে তাকাতে পারছি না। আর সেখানে উনি এমনটা করে বেঁচে যাবেন ভেবেছেন আমরা জানতে পারবো না? পলি বেগম অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, কিন্তু উনি এমনটা কেন করবে?
তার উত্তর দেবে খালা আর খালু। তারা নিশ্চয়ই এর উত্তর ভালো করেই জানেন। এই কথা বলেই প্রান্ত পাপড়ি বেগমের দিকে তাকালো, আর পাপড়ি বেগমের কাছেও সবটা পরিষ্কার হয়ে যায় এবং কিছুটা অস্পষ্টভাবে উচ্চারণ করে। ওনার এই কথা শুনে সবাই বিহ্বলিত হলেও প্রান্ত অত্যন্ত স্বাভাবিক। তারপর তিনি বলতে শুরু করে, আমার শ্বশুর যখন মারা যায় তখন সম্পত্তি এইভাবেই উইল করে যায়, যেখানে লেখা ছিল বংশের সর্বকনিষ্ঠ যেই হোক না কেন তাকে সম্পত্তির অর্ধেক মালিকানা দেওয়া হবে। পিয়াসার জন্ম হওয়ার আগে পর্যন্ত সব ঠিকই ছিল, কারণ আলিয়া বেগমের মেয়ে আমিনাই ছিল বংশের সর্বকনিষ্ঠ মেয়ে। কিন্তু পিয়াসার জন্ম হবার পর পিয়াসাই বংশের সর্বকনিষ্ঠ মেয়ে বলে গণ্য করা হয়। তখন থেকেই পিয়াসাকে অপছন্দ করতেন, সাথে আমাকেও। তার ধারণা ছিল আমি সম্পত্তির লোভেই পিয়াসাকে জন্ম দিয়েছি। ছোট্টখাট্ট ব্যাপারগুলো যেন দিন দিন বড় হতে লাগলো। সে পিয়াসাকে নানাভাবে হেনস্থা করত। আমি অনিমাকে নিজের মেয়ে ছাড়া অন্য নজরে না দেখলেও উনি কখনো পিয়াসাকে মানতে পারেনি। সেই ক্ষোভ যে বিষে পরিণত হবে তা আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি, যা তাকে এতটা অমানুষ করে তুলবে। আজাদ সাহেব কিছুটা হতভম্ব গলায় বলেন, কই তুমি তো আমাকে আগে কখনো বলনি। পাপড়ি বেগম তাচ্ছিল্য করে হাসলো, তারপর বলল, কারণ তোমার কখনো আমার সাথে বসে কথা বলার সময় হয়ে ওঠেনি। আলেয়ার সম্পত্তির দিকে নজর থাকলেও তোমার ছিল শুধু ব্যবসা। বণিজের বেনার কথা শুনছো কেবল। নিজের বোনের যে বিষাক্ততা নিজের মেয়ের প্রতি, তা কখনো টের পাওনি। প্রান্ত আর একটা কথা বলেনি। নিজের ঘরে যে দেখলো প্রিয়াসা ঘুমিয়ে আছে, সে নিজেই প্রিয়াসাকে ঘুম পাড়িয়ে গেছে। এখনো উঠেনি দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। তারপর কাভার থেকে নিজের জিনিসপত্র নামিয়ে তা ব্যাকপ্যাক করে নেয়। প্রান্ত আগেই ধারণা করেছিল এমন কিছু হবে, তবে যে এতটা ভয়ঙ্কর হবে তা সে কল্পনাও করেনি। সম্পত্তির জন্য মানুষ কিনা করতে পারে। প্রান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে ততক্ষণে তার ব্যাগ গোছানো শেষ। বিকেলে আকাশটা মেঘলা। সেদিনই প্রান্ত প্রিয়াসাকে নিয়ে বাসা ছেড়েছে। বাসা থেকে বের হবার সময় একটু ঝামেলা হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য প্রিয়াসার ফুপু জড়িত তা একবারও উঠায়নি। কেউ চায় না প্রিয়াসা এই ব্যাপার জানুক। ও জানলে আরও মানসিকভাবে ভেঙে পড়বে। প্রিয়াসা আগের থেকেও কেমন চুপচাপ হয়ে গেছে। প্রান্ত ভার্সিটি থেকে ছুটি নিয়েছে। এখন পুরোটা সময় প্রিয়াসাকে দেখে রাখা উচিত। প্রিয়াসা এখন ধ্যানের বাহিরে তাকিয়ে আছে। মাঝে মাঝে মায়া হয় মেয়েটার জন্য। প্রান্ত কখনো এমন মনমরা মেয়েটিকে ভালোবাসেনি। সে তো হাস্যোজ্জ্বল প্রিয়াসাকে ভালোবেসেছিল, যে সব সময় তার আশেপাশে ঘুরঘুর করত। আর এখন কেমন চুপচাপ থাকে। অসহ্য ঠেকছে সব। পাবলিকে পড়ার ইচ্ছে ছিল প্রিয়াসার, কিন্তু এত কিছুর মাঝে সব ভেস্তে গেছে। তাই প্রান্ত বুদ্ধি করে তার ভার্সিটির প্রিয়াসাকে ভর্তি করিয়ে রেখেছে। আর নিয়মিত চেকআপ থেকে শুরু করে প্রিয়াসার ভালো মন্দ নিজ হাতে সামলায়। এদিন রাতে ঘুমের মাঝেই চিৎকার করে উঠে বলে, আমার বাচ্চা। তারপর আরও চিৎকার দিয়ে কাঁদে। অস্বাভাবিক আচরণ। প্রান্ত কখনোই বিরক্ত বোধ করে না, নিজ হাতে তাকে সামলায়। সেদিনও প্রিয়াসাকে বুকে টেনে নিয়েছে, বুঝিয়েছে, মাথায় হাত বুলিয়েছে। প্রান্তর মনে মনে চিৎকার করতে চায়। একদিকে নিজের অংশ হারানোর, আর আরেকদিকে নিজের ভালোবাসার মানুষটির এই অবস্থা। কে পারবে নিজেকে শক্ত রাখতে? তবুও প্রান্ত মনকে শক্ত করে সামলায় সব। এছাড়া কোনো উপায় নেই। লাবণ্যের সাথে কথা বলেছিল ওই দিন। ফ্ল্যাটটা ওরই। হুট করেই বাসা ছেড়ে বাসা পাওয়া অসম্ভব প্রায়। আর প্রান্ত বাহিরে থাকার ফলে কাছের পরিচিত বা ঘনিষ্ঠ কোনো বন্ধুও নেই। প্রান্ত চায় না বাড়ির কারো ছায়া পড়ুক প্রিয়াসার উপর। তাই লাবণ্যকে কল দিয়েছিল সেদিন, এবং লাবণ্য জানায় তার এক্স স্বামী তাকে এই ফ্ল্যাটটা দিয়েছিল, কিন্তু এখনও থাকা হয়নি। পরেই রয়েছে। যদি প্রান্তের অসুবিধা না হয় এখন থাকতে পারে। প্রান্ত কিছু সময় গড়িমসি করে তাতে লাবণ্য আবার বলে, বাসা পাওয়াটা সম্ভব নয়। আরও নাজি সাহেব বা আজাদ সাহেবের কোনো সাহায্য নেবে না।
তাই প্রিয়াশার আপন ভেবে যেন প্রিয়াশাকে নিয়ে এখানেই থাকে। প্রান্তভাবে আসলেই মাসের মাঝে কোথাও বাসা পাওয়া সম্ভব নয়। হুট করেই কি আর বাসা পাওয়া সম্ভব? আর প্রিয়াশার অবস্থাও খুব একটা ভালো নয়। ওকে একটা ভালো পরিবেশ দেয়া দরকার। যেন তেন জায়গায় বা পরিবেশের সাথে মানানো সম্ভব নয়। শেষে লাবণ্য এটাও জানায় তার ডেলিভারির সময় এসে পড়েছে, আর 15-20 দিন পরেই তার ডেলিভারি ডেট। যেহেতু লাবণ্যের বাবা মারা গেছে কিছু বছর আগে, এখন তার মা ছাড়া অভিভাবক বলতে আর আপন কেউ একজন নেই। তাই প্রান্তকে বলে যেন তার ডেলিভারির সময় প্রান্ত যেন লাবণ্যের মায়ের সাথে থাকে। প্রান্তও থাকবে বলে জানায়। সে যতটুকু পারবে সাহায্য করবে। অতটুকু কথা বলেই তাদের কথোপকথন ওখানেই শেষ হয়। আর কল করে আসেনি, তাই প্রান্ত ওর কথা হুট করেই মনে পড়তেই প্রান্ত বিছানা থেকে ফোন তোলে। একটু আগে প্রিয়াশাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। মেয়েটা শুকিয়ে একেবারে কাঠ, এখন আর আগের মতো গোলুমোলু নেই। চোখের নিচে কালি জমে গেছে, ঠোঁটগুলো কেমন নিষ্প্রাণ লাগছে। প্রান্ত চোখ জ্বলে উঠে, তারপর সময় নিয়ে প্রিয়াশার পাশে বসে ডায়াল করে লাবণ্যর নাম্বার। সময় দেখে বিকেলের কালো হয়েছিল এখন সন্ধ্যা নামবে ভাব। এখন যেন আকাশটা রক্তাভার ধারণ করেছে। প্রিয়াশাকে ডাক দিয়ে দেয়া উচিত। এসব ভাবতে ভাবতেই ওপাশ থেকে কল রিসিভ হয়। লাবণ্য সালাম দিতেই প্রান্ত জিজ্ঞেস করে, কেমন আছিস? ভালো, তোরা? আগের মতোই, সময় পাচ্ছি না। তোর যেটা খবর নেব, জানিসই তো নাবিলার কি অবস্থা। হ্যাঁ, ওর দিকেই খেয়াল রাখ। এতটুকু বলে থামে লাবণ্য। এরপর কি কিছু বলা লাগবে বা কিছু? ও ভাবতেই ভাবতে প্রান্ত আবারও জিজ্ঞেস করে, কি করছিলে? লাবণ্য কেবলই ব্যাগ গুছিয়ে বসেছিল, তখনই প্রান্ত কল দিয়েছে। তাই লাবণ্য নিজের গোছানো ব্যাগের দিকে তাকিয়ে বলে, ডেট চলছে, জানিসই তো। দুদিন ধরে শরীরটা ভালো লাগছে না। মা বললো বাসায় তো কোনো পুরুষ মানুষ নেই, তাই আগেই যেন হসপিটালে চলে যাই। ও, কখন যাবি? ওনাদের সাথে কথা হয়েছে? পর যাব। ওনারা বলেছে আগে হসপিটালে যেতে বলেছে, তারপর ওনারা জানাবে। তাহলে আমি কি আসবো? এবার একটু থামলো লাবণ্য। তার কি প্রান্তকে আসতে বলা উচিত? কিন্তু তার থেকে তো নাবিলার বেশি প্রয়োজন ওকে। তাই একটু ভেবে উত্তর করলো, এখন আসার দরকার নেই, আমি যাই আগে, তারপর দেখি ওনারা কি বলেন। ডেলিভারির সময় আসিস। প্রান্ত কিছু বলল না। এরই মধ্যে লাবণ্যকে ওর মা ডাক দেয় এবং তাই লাবণ্য আরও বলে, আচ্ছা রাখি, মা ডাকছে রে। দোয়া করিস আর নাবিলাকে দেখে রাখিস। প্রান্ত হু বলে কল কেটে দেয়। সন্ধ্যায় আজান দিচ্ছে, তাই প্রিয়াশাকে ডাকে প্রান্ত। আলতো করে চোখ খুলে তাকায় প্রিয়াশা, তা দেখে হাসে প্রান্ত। তারপর বলে, উঠ, আজান দিচ্ছে। হুম, কেন? এমনি। প্রান্ত কিছু না বলে প্রিয়াশাকে আলতো হাতে উঠিয়ে বসায়। তারপর সামনের ছোট চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ছাদে যাবে? হুম। তাহলে? প্রিয়াশা কিছু বলে না, উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। প্রান্ত তাকিয়ে থাকে। এমন নতুন না, অ্যাক্সিডেন্টের পর আর বাচ্চাটা চলে যাবার পর অস্বাভাবিক আচরণ এবং পাগলামি দুটোই যেন বেড়েছে। বয়স কম, ট্রমাটা ভালোই কাবু করেছে। প্রান্ত উঠে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশটা অন্ধকারের সাথে সাথে মেঘলা হয়ে আছে, কোথাও হয়তো বৃষ্টি হবে। প্রিয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে না দেখে কপাল কুঁচকায়। তারপর ধীর পায়ে রুমের বাহিরে তাকায়। না, বসার রুমে নেই। কিচেনটাও ওখান থেকে দেখা যাচ্ছে, তার মানে সেখানেও নেই। তাই আবারও রুমে এসে বারান্দায় এসে পেছন থেকে প্রান্তকে জড়িয়ে ধরে। এই অসুস্থতার পর এই প্রথম মনে হলো সাবলীলভাবে প্রান্তকে জড়িয়ে ধরল প্রিয়াশা। প্রান্ত ওর আচরণে ভরকালেও মনে মনে ভাবে হয়তো রিকোয়ারি করছে, তাই চুপ থেকে আলতো হাসে। প্রিয়াশা কিছু সময় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রান্ত। চুপ থাকে প্রিয়াশা। তাই প্রান্ত ওর হাত ধরে নিজের সামনে এনে ওর দিকে তাকায়। তারপর কপালে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি? প্রিয়াশা কিছু সময় চুপ থেকে কিছুটা আবদারে সুরে বলে, আমার একটা বাচ্চা চাই প্রান্ত, এনে দিবেন? প্রান্তের হাত থমকে যায়। হে, কেমন আবদার! বাচ্চাকে চাইলেই আনা যায়। প্রান্ত প্রিয়াশার মুখের দিকে তাকায়। প্রিয়াশাও তার উত্তরের অপেক্ষায় ওর মুখের দিকে তাকিয়ে আছে।
কিন্তু কিছু বলার আগেই রুম থেকে প্রান্তের ফোনটি যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। প্রান্ত প্রিয়াসীকে ছেড়ে রুমের দিকে যায়, আর প্রিয়াসা ওখানে দাঁড়িয়ে থমকে প্রান্তে যাওয়ার দেখে এবং তার সাথে তার চোখ থেকে গড়িয়ে পড়ে বউ বা অশ্রু। প্রান্ত ফোনটা হাতে তুলে দেখে লাবণ্য কল দিয়েছে। কেমন যেন মনে হলো, তাই সময় দেখলো 6:30 বেশি বাজে। এরই মধ্যে কলটা কেটে যায় এবং সাথে সাথে প্রান্ত কল ব্যাক করে। কলটা রিসিভ হতে প্রান্ত বলে, কি হয়েছে? হসপিটালে গেছিস? ওনারা কি বললো? হ্যাঁ, আমি হসপিটালে। নাবিলাকে নিয়ে তুই কি একটু আসবি? থমকে চুপ থাকে প্রান্ত। এমনিতেই বাচ্চার জন্য পাগলামি করছে, তার উপর আজকের এমন ভাবে চাইলেও সে যদি ওকে নিয়ে হসপিটালে যায় তাহলে এমনও হতে পারে। বাচ্চা দেখে প্রিয়াসা আবারও অস্বাভাবিক আচরণ করে। প্রান্তকে উত্তর করতে না দেখে লাবণ্য আবারও বলল, ডক্টর বলল আজকেই এমার্জেন্সি ডেলিভারি করাতে হবে, তাই ভাবলাম তোদের আসতে বলি। এবার মস্তিষ্ক সচল হলো, তাই প্রান্ত আসছি বলে কল কেটে বারান্দায় এসে দেখে প্রিয়াসা ওখানে বসেই কাঁদছে। বুকের ভেতরটা আবারও মুচড়ে উঠল। গুটি গুটি পায়ে প্রিয়াসার সামনে বসে প্রান্ত তারপর তাকে টেনে নিয়ে বলে, লাবণ্য হসপিটালে তোকে নিয়ে যেতে বলেছে, তুই কি যাবি? লাবণ্যের কথা শুনে প্রিয়াসা কিছুটা বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে লাবণ্য আপু? তাড়াতাড়ি চলুন। মেয়েটা কেমন অস্থির হয়ে উঠল। প্রান্ত প্রিয়াসাকে হাত ধরে তুলে নেয় এবং রুমে এসে ড্রেস বের করে দেয়। নিজেও কার্বার থেকে ড্রেস বের করে বলে, চেঞ্জ করে নে। হসপিটালে আসতে প্রান্ত জানতে পারে কিছুক্ষণ পূর্বে লাবণ্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তা শুনে প্রান্ত কিছু না বললেও প্রিয়াসা উৎকণ্ঠা হয়ে বলে, আমি আপুর সাথে দেখা করব। প্রান্ত ওর দিকে থেকে চোখ সরিয়ে তার পাশে তাকায়। সেখানে 2 সিট দূরের ব্যবধানে লাবণ্যের মা বসে আছে। বয়স্ক মহিলার মুখের মধ্যে কেমন চিন্তিত এবং অসহায়ত ভাব ভেসে উঠেছে। প্রান্তের মন বলছে কিছু একটা খারাপ হবে। এদিকে প্রিয়াসা বারবার একই কথা বলতে থাকে, তাই প্রান্ত বিরক্ত হয়ে বলে, একটু চুপ থাকবে? দেখছিস না ওকে নিয়ে গেছে, তাহলে দেখাবো কি করে? কিছুটা রাগত স্বরেই কথাটি বলে, তাই প্রিয়াসা হতভম্ব চোখে তাকিয়ে থাকে। চোখ থেকে 2 ফোঁটা জলও গড়িয়ে পড়ে। কেটে যায় কয়েকটা ঘন্টা। এতটা সময় তো লাগার কথা না, তা ভেবে বিচলিত হয় বৃদ্ধা এবং প্রান্ত। এদিকে পাশে গুনগুন করে কাঁদছে প্রিয়াসা। ওদের অপেক্ষা কমিয়ে থিয়েটারের দরজা ঠেলে বের হয় আসে এক নার্স। তাকে দেখে প্রান্ত সামনে এগুলে সে কোনো কথা না বললেই কিছুটা পাশ কাটিয়ে বেবি ওয়ার্ডের দিকে চলে যায়। কিছুটা অবাক হয় প্রান্ত। তার জানা মতে বেবি হলে পরিবারকে দেখানোর সুযোগ দেয়, কিন্তু তারা তা সুযোগ দেয়নি। তবে তা ভাবার অবকাশ পেল না প্রান্ত। থিয়েটার থেকে বেরিয়ে আসে পরপর কয়েকজন ডক্টর এবং নার্স এবং ওদের সামনে এসে বলে, পেশেন্টের বাড়ির লোক। আমার বাড়ির লোক, আন্টি পেশেন্টের মা। সে অসুস্থ, যা বলেন আমাকে বলেন। দেখুন, ছেলে হয়েছে, তবে আমরা ওনাকে বাঁচাতে পারিনি। কিছু জটিলতার জন্য হঠাৎ ওনার প্রচণ্ড খিঁচুনি হয় এবং উনি সেখানেই মারা যায়। আমাদের আর কিছুই করার ছিল না। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। চেক আপের সময় থেকেই ওনাকে বলতাম, আপনার বাচ্চার কন্ডিশন ঠিক থাকলেও আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেটা প্রেগন্যান্সি কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। আর দেখুন, এখন ঠিক সেটাই হলো। উই আর সরি। আর বাচ্চাটাকে বেবি ওয়ার্ডে রাখা হয়েছে। সময় মতো ফর্মালিটি শেষ হওয়ার পরেই বাচ্চা পেয়ে যাবেন। তারপর প্রান্ত বৃদ্ধাকে দেখিয়ে বলে। কথাটি বলে উনি চলে যায়। ডক্টরের কথা শুনে বৃদ্ধা কান্নাকাটি করে, আর প্রান্ত তাকে সান্ত্বনা দেয়। প্রিয়াসা কিছু সময় তাকিয়ে থেকে উঠে এসে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে? প্রান্ত তাকায়, তবুও জবাব দেয় না। তাই প্রিয়াসা আবারও জোর গলায় জিজ্ঞেস করে, কি বলছেন? আন্টি কাঁদছে কেন? প্রান্তের চোখ লাল হয়ে আছে। লাবণ্য তার ছোটবেলার বন্ধু এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। কি বলবে ও? প্রান্ত বড় একটা শ্বাস ফেলে নিঃশব্দে বলে, লাবণ্য আর নেই। কি বলছেন এসব? নিস্তেজ একই সাথে অস্থির শোনালো সেই কণ্ঠ। প্রান্ত আর জবাব করলো না। ওয়ার্ড বয় এসে প্রান্তকে ডেকে গেছে,
কিছু ফর্মালিটি বাকি আছে, তা পূরণ করতে হবে। তারপর বেবি এবং লাবণ্যকে দেখা যাবে। একটু আগে লাবণ্যকে তাদের পারিবারিক কবরস্থানে কবর দেয়া হয়েছে। লাবণ্যের বাবু পিয়াসার কাছে পুরোটা সময় সে সামলেছে, কোনো অস্বাভাবিক আচরণ করেনি। বাসায় ওঠার পর লাবণ্যের মায়ের চিৎকার করে কান্না শোনা যায় এবং কান্নারত অবস্থায় বলতে থাকে, আমাকে একা রেখেই কই গেলি মা? বাচ্চাটা নিয়ে তোর কত স্বপ্ন ছিল, বাচ্চাটার মুখটা পর্যন্ত দেখে গেলি না। আমাদের কি হবে? এ কোন দায়িত্ব দিয়ে গেলি মা? আমি কি করব, কিভাবে পালবো রে? এ কোন শাস্তি দিলি? আরও অনেক কথা চিৎকার করে কান্নারত অবস্থায় বলে। ওনাকে থামানো যাচ্ছে না। প্রান্ত বসার রুমে বসেছিল, তবে ওনার কান্না ও বিলাপে প্রান্তের আগের থেকেও বেশি খারাপ লাগছিল। বাচ্চাটার জন্য মায়া হলো, মা পেল না। লাবণ্যটা বাচ্চা খুব পছন্দ করত। প্রান্তকে যখন বাচ্চাটার কথা জানায়, ওই দিনই প্রান্ত কিছু বলতে পারেনি। শুধু লাবণ্য অনুরোধ করেছিল যেন প্রান্ত ওর মাকে বোঝায় ও বাচ্চাটা রাখতে চায়। ওই দিনের কথাটা শুধু কানের মধ্যে বাজছে। প্রান্ত ওর মাকে বুঝিয়ে বাচ্চাটাকে বাঁচায় এবং তখন যে খুশির ছটা লাবণ্যের চোখে দেখেছিল তার চোখে ভাসছে। অথচ দেখো মেয়েটা কি দুর্ভাগ্য, নিজের বাচ্চাটার মুখটুকুও দেখে যেতে পারলো না। মনের ভিতরটা গুমুট হয়ে উঠল। হয়তো মনের কোণে কেউ কাঁদছে। প্রাত একটা দীর্ঘশ্বাস ফেলে ইতিমধ্যে বাড়ির অনেক মানুষ চলে গেছে। প্রান্ত তাকিয়ে তাকিয়ে দেখলো, তারপর ভাবলো তাদেরও বাসায় ফেরা উচিত। তাই উঠে এসে বৃদ্ধার রুমের দরজার কাছে এসে দাঁড়ায়। প্রিয়াসা এখনও বাচ্চাটাকে কোলে তুলে হাঁটছে। বাচ্চাটা বোধহয় ঘুমোচ্ছে। আবারও বুকের কোথাও চাপ দিল মনে হয়। এই দৃশ্য সেও দেখতো, হয়তো তার বাচ্চা আসলে। আচ্ছা, ওটা বেঁচে থাকলে কতদিন হতো? প্রান্ত গুনার চেষ্টা করলো। কত? 4.5 মাস। তারপর মাথা থেকে ছেড়ে ফেলে প্রান্ত দরজা নক করতে প্রিয়াসা বেরিয়ে আসে। ও আসতেই প্রান্ত বলে, নাবিলা, এখন আমাদের ফেরা উচিত। প্রান্তের দিকে নিষ্পাপ মুখ করে জানতে চাইলো, কোথায় যাব? বাসায় ফিরতে হবে আমাদের। না, আমি কোথাও যাব না। ওকে রেখে আমি কোথাও যাব না। আঁকড়ে ধরে জিদ করে বলে। তারপর আবারও বলে, আমি যদি বাসায় যাই তাহলে ওকে নিয়েই যাব। এখানে প্রিয়াসা অনেক জোরাজুরি করলেও প্রান্ত ওকে বুঝিয়ে বাসায় নিয়ে আসে এবং বলে সে প্রতিদিন বাবুকে দেখতে নিয়ে আসবে। বাসায় এসে প্রিয়াসা সারা দিন কান্না করে। তার কান্না থামানো যাচ্ছে না। প্রতিবার ওই বাচ্চাটাকে দেখার জন্য পাগলামো করতে থাকে। দিন কয়েক পর ওর পাগলামো সামলাতে না পেরে প্রান্ত বাধ্য হয়ে ওকে বাচ্চাটার কাছে নিয়ে যেতে এদিকে যাওয়ার পর বাচ্চাটাকে দেখেই প্রিয়াসা একদম শান্ত হয়ে যায়। তার সাথে বাচ্চাটাও শান্ত হয়ে যায়। এরপর লাবণ্যের মা বলে, একে তো সামলাতেই পারছি না। দুজন নার্স ছিল, আসছিল, সেও তো সামলাতে পারে না। সারা দিনই কান্না করতে থাকে। আমি কি যে করি? অথচ দেখো নাবিলার কোলে কি আরামে রয়েছে। গত 3 দিনের কান্না আশেপাশের সবাই শুনেছে। কি করব, আমার মাথাতেই কিছুই আসছে না। এসব কথা শুনে প্রান্ত প্রিয়াসার দিকে তাকিয়ে থাকে, যে বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো করে আগলে রেখেছে। কিছু সময় সেই বাচ্চাটাই কেটে যায়। বিকেলের দিকে প্রান্তাদের সাহসও হচ্ছে না যে এবার প্রিয়াসাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার কথা বলার। হতাশা ছেড়ে প্রান্ত অনেক ভেবে ছোট সিদ্ধান্ত নেয় আর লাবণ্যের মায়ের কাছে যায় সিদ্ধান্ত জানাতে। উনার কাছে গিয়ে প্রান্ত কিছু বলার আগেই উনি বলে, নোয়াইসির বাবা, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। বলছিলাম যে লাবণ্য বাচ্চা তোমরা নেবে? কথাটা বলতে প্রান্ত হক চকিয়ে বলে, আপনাকে কিভাবে যে বলি, আপনি তো আমার মনের কথা বলে দিয়েছেন। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, নাবিলার যে অবস্থা, নাবিলার কোনোভাবেই আমার মনে হচ্ছে না ওকে না নিয়ে এখান থেকে যাবে না। আর এতদিন ধরে অসুস্থ থাকার পর, কেবলমাত্র বাচ্চাটাকে দেখার পর আমি দেখছি যে নাবিলা একটু ভালো থাকছে। আপনি তো জানেনই লাবণ্য আমার অনেক কাছের এবং ছোটবেলার বন্ধু, তাই এই বাচ্চাটার প্রতি আমার অনেক মায়া। তাহলে যদি আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আমি বাচ্চাটাকে নিতে চাই। নিজের করে দত্তক নেব। তারপর একটা শ্বাস নিয়ে বলে। লাবণ্যের মা ভাবে প্রান্ত খারাপ কিছু বলে না। প্রিয়াসার অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে।
সাথে সে শুনেছে প্রিয়াসের ব্যাপারে, আর তার নিজেরও অসুস্থতা বেড়েই চলেছে। একদিন তারও সময় ফুরিয়ে আসবে, তার মেয়েটার বাচ্চাটা ভালো থাকবে, সাথে মা বাবাও পাবে, কোনো কষ্ট হবে না। সে দেখে তো যেতে পারবে তার মেয়েটার বাবুটা ভালো আছে। তাই কিছুটা সময় পর উনি রাজি হয়ে যায়। উনি রাজি হতেই প্রান্তের চোখে একটু খুশির ছটা দেখা যায়। ও চোখ ঘুরিয়ে প্রিয়াশাকে একবার দেখে আবারও বলে, তাহলে আমি ওকে নিয়ে যাই, আর আইনে যে কাজগুলো আছে তা যত দ্রুত সম্ভব আমি করে নেব। এসব কথা শেষ করে ওরা বাবুটাকে নিয়ে বাসায় চলে আসে। প্রিয়াশা সে তো মহা খুশি। একটু পরপরই খুশিতে চোখ ছলছল করে প্রান্তের দিকে তাকায় আর বাবুটাকে চুমু খায়। তারপর কিছুটা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আমি ওর নাম ঠিক করেছি। প্রান্ত এগিয়ে এসে প্রিয়াশার কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর পাশে বসে বলে, আচ্ছা, কি ঠিক করলে? নুমাইর, সহন, প্রিয়ন্ত। প্রান্ত কিছু বলে না, শুধু আলতো করে হেসে ওর পাশে বিছানায় শুয়ে পড়ে। ওখান থেকে বাহিরে আকাশের দিকে তাকায়। তার বুক চিরে বেরিয়ে আসে এক ব্যর্থ দীর্ঘশ্বাস। দত্তকের ফর্মালিটি পূরণ হবার পর প্রিয়ন্ত এখন সম্পূর্ণ তাদের। প্রিয়ন্ত আসার সাথে সাথেই যেন প্রান্তের এলোমেলো হয়ে যাওয়ার সংসারটাও বদলে গেছে। যদিও প্রিয়াশার ট্রমাটা এখনো পুরোপুরি কেটে ওঠেনি, তবে এখন ওরা দুজনে মিলে নিজেদের সংসারটাকে একটু একটু করে গোছানোর চেষ্টা করে যাচ্ছে। সাথে এক অমায়িক যত্নে একটু একটু করে বড় করে তুলছে প্রিয়ন্তকে। প্রিয়াশার গ্রাজুয়েশন শেষ হয়েছে। প্রান্ত এক দায়িত্ববান স্বামী হিসেবে ধরা দিয়েছে সবার মাঝে। সংসার, প্রিয়াশার ট্রমা কাটানো থেকে শুরু করে পড়ালেখার সাহায্য করা, প্রিয়ন্তকে দেখে রাখা থেকে শুরু করে সাংসারিক কাজগুলোতে প্রিয়াশাকে সাহায্য করা, এক কথায় নিজের সবটুকু দিয়েই সে তার কথা রেখেছে। আর এভাবেই কেটে গেছে তাদের মাঝে 5টি বছর। ফুটফুটে সুন্দর 5 বছরের একটি ছেলে প্রান্তর সাথে দাঁড়িয়ে আছে একটি কবরস্থানের সামনে। প্রান্ত 2 হাত তুলে মোনাজাত করলেও বাচ্চাটি কেবল প্রান্ত থেকে তার গোটা গোটা চোখ দিয়ে তাকিয়ে আছে। প্রান্ত মোনাজাত শেষ করেই বাচ্চাটির দিকে তাকালে বাচ্চাটা উৎসাহিত কণ্ঠে বলে, বাবা, এতে কি? এখানে কি আছে? অদূরে প্রিয়াশা সে বসে আছে, আর তাকে দেখে মনে হচ্ছে প্রান্তের সাজানো সংসারে আর একজন সদস্য আসতে চলেছে। প্রান্ত বাচ্চাটির দিকে মুখ তাকিয়ে বলে, এখানে তোমার অনেক কাছের একজন শুয়ে আছে।